আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করের কাছে ধাক্কা খেয়ে এবার পাগলের প্রলাপ বকতে শুরু করলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। কালকে তিনি একটি সাংবাদিক সম্মেলন করেন ওমানে এবং পরবর্তীকালে ভারতের একাধিক পত্রপত্রিকায় তিনি ইন্টারভিউ দেন। এবার ইন্টারভিউতে নিজের দেশ ছেড়ে ভারতের কি করা উচিত এবং ভারত কি করতে পারে এই ধরনের একাধিক জ্ঞান তিনি বিতরণ করেছেন। দেখুন, জ্ঞান দিতে তো আর পয়সা লাগে না। এই তৌহিদ হোসেন দিনের পর দিন বাংলাদেশের পররাষ্ট্র নীতিকে একদম তলানিতে গিয়ে ঠেকিয়ে দিয়েছেন। আপনারা যদি দেখবেন আমেরিকার সাথে সম্পর্ক বর্তমানে বাংলাদেশের খারাপ, সুইজারল্যান্ডের সাথে খারাপ, জাপানের সাথে খারাপ, ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশগুলোর সঙ্গে খারাপ এবং সর্বোপরি ভারতবর্ষের সঙ্গে তো খারাপই। একমাত্র পাকিস্তানের মতো মৌলবাদী এক রাষ্ট্র, তার সঙ্গে পররাষ্ট্র নীতি ঠিক করার জন্য আমার মনে হয় বাংলাদেশের এই মুহূর্তে কোনো বিদেশ মন্ত্রীর দরকার নেই। অর্থাৎ মোহাম্মদ ইউনূস যেভাবে জেহাদি এই পার্টিকুলারলি মৌলবাদী গ্রুপগুলোকে প্রশ্রয় দিয়েছেন, এতে অটোমেটিকলি পাকিস্তান যে বাংলাদেশের ঘনিষ্ঠ হয়ে যাবে সেটাই স্বাভাবিক। কিন্তু এই পররাষ্ট্র উপদেষ্টা কি করেছেন? দিনের পর দিন ভারতের সঙ্গে সম্পর্ককে একদম তলানিতে নিয়ে গেছেন। এদিকে ভারতের পণ্য বর্জন করার ক্ষমতা এই তৌহিদ হোসেনদের কিন্তু নেই। তারা আদানির থেকে ফের একবার বিদ্যুৎ চেয়েছেন। বাংলাদেশের এসি কে কত পরিমাপে ব্যবহার করবে সে বিষয়ে বিদ্যুৎ বাঁচানোর জন্য একটি নির্দেশিকা দিয়ে দিয়েছেন। এর আগে কোনো সভ্য দেশে এই ধরনের নির্দেশিকা কেউ দিয়েছে বলে সরকার দিয়েছে বলে অন্তত আমরা জানি না। অর্থাৎ বাংলাদেশকে আদতে পিছন থেকে ছুরি কিন্তু মেরে যাচ্ছেন এই পররাষ্ট্র উপদেষ্টা, যিনি আবার কালকে ভারতকে উদ্দেশ্য করে একাধিক জ্ঞান দিয়েছিলেন। এবার কখন তিনি জ্ঞান দিলেন? যখন জয়শঙ্করের কাছে তিনি ধাক্কা খেলেন। জয়শঙ্করের কাছে তিনি কেন গেছিলেন? কারণ জয়শঙ্করের কাছে গিয়ে তিনি আবেদন করেছিলেন সার্কের মিটিং যেন ভারত অনুষ্ঠিত করে এবং ভারত যেন সার্কের মিটিংয়ে অংশগ্রহণ করে। আর এই সার্কের মিটিং কেন করা? কারণ সার্কের মিটিং করলেই পাকিস্তান এবং বাংলাদেশ একসঙ্গে একটা অপর দিকে একটা জোট তৈরি করতে পারবে, যা ভারত বিরোধী জোট। আপনারা বুঝতেই পারছেন, যখন শেখ হাসিনা ছিল তখন কিন্তু বাংলাদেশ ভারতের সমর্থনে এই সার্কের মিটিং বয়কট করেছে দিনের পর দিন। কারণ ভারতবর্ষ বলেছিল সন্ত্রাসবাদ এবং আলোচনা একই টেবিলে বসে হতে পারে না। আর এখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেভাবে ভারতকে অশান্ত করার পরিকল্পনা করা হচ্ছে, তারপরে বাংলাদেশের সঙ্গে একই টেবিলে পাকিস্তানের সঙ্গে মিটিং করা কোনোভাবেই ভারত সরকার যে চাইছে না, তা কিন্তু জয়শঙ্কর কালকে বুঝিয়ে দিয়েছেন। আর এরপরই একটি সাংবাদিক সম্মেলন করে কিছু জ্ঞান দেওয়া কর্মসূচি পালন করে দিয়েছেন এই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। তিনি প্রথমেই যে কথা বলেছেন যে নতুন বাস্তবতা মানতে হয়তো সমস্যা হচ্ছে বর্তমানে দুই দেশের। একদম ঠিক কথা। কিসের জন্য ভারত আপনাদের বাস্তবতা মানবে? যেখানে দিনের পর দিন জামাতকে নিয়ে উদযাপন করা হয়, সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হয়, যেখানে ভারত বিরোধী স্লোগান দেওয়া হয়, যেখানে ইসকনের মতো পবিত্র এক সংগঠনকে, একটা প্রতিষ্ঠানকে রয়ের দালাল বলা হয়, ঠিক সেই বাস্তবতা মানবে ভারতবর্ষ? নরেন্দ্র মোদী যে উপহার দিয়েছিল বাংলাদেশ সরকারকে, সেই স্বর্ণ মুকুট অব্দি আপনারা ধরে রাখতে পারেননি। দুর্গা মণ্ডপ দিনের পর দিন ভাঙা হয়েছে বাংলাদেশে। আর ভারত সরকার এইসব বাস্তবতা মেনে নিয়েও সম্পর্ক দীর্ঘায়িত করবে, এই প্রত্যাশা আপনি করলেন কিভাবে? উল্টে তো উচিত ছিল আপনার দেশের সরকারকে বোঝানো যে যে ইমেজ বাংলাদেশের এই জামাতি সরকার তৈরি করছে, এই ইমেজ যদি ভবিষ্যতেও বহাল থাকে তাহলে আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের যে ব্যাপ্তি তা কিন্তু সুদূর প্রসারী আর হবে না। ইতিমধ্যে আমেরিকা আপনাদের থেকে হাত তুলে নিয়েছে, সুইজারল্যান্ড আপনাদের থেকে হাত তুলে নিয়ে বলে দিয়েছে আপনাদের আর কোনো অর্থ সাহায্য করবে না। বৈদেশিক মুদ্রার সঞ্চয় তলানিতে গিয়ে ঠেকেছে, ব্যাংকগুলো একের পর এক দেউলিয়া। আপনাদের বস্ত্রশিল্পীরা কার্যত অসহায় হয়ে গেছে, কারণ আপনাদের দেশের বস্ত্রশিল্প আর পৃথিবীতে কোনো দেশ গোগ্রাসে গিলছে না। সমস্ত অর্ডার, প্রায় 1000 কোটি টাকার অর্ডার ভারতে চলে আসছে। আর আপনার মতো এই পররাষ্ট্র উপদেষ্টা ওমানের মতো একটি জায়গায় গিয়ে ভারতকে জ্ঞান দিয়ে বলছেন বাস্তবতা মেনে নেওয়া উচিত ভারতের। বাংলাদেশ কেন বাস্তবতা মানবে না? কিসের জন্য ভারত বিরোধী এত স্লোগান দেওয়া হবে? কেন আপনারা বাস্তবতা মানছেন না যে আপনারা ভারত বিরোধী এরকম স্লোগান শুধু দিয়েছেন তাই নয়, ভারতের পতাকা মারিয়ে সোশ্যাল নেটওয়ার্কে প্রচার করেছেন? তার জন্যই ভারতবর্ষ আপনাদেরকে স্বীকার করছে না। তার জন্য নরেন্দ্র মোদীর বারংবার করে টাইম চাওয়া সত্ত্বেও মোহাম্মদ ইউনূসের জন্য 5টা মিনিটও বরাদ্দ করেননি আজ অব্দি। উল্টে ডোনাল্ড ট্রাম্পের মতো পৃথিবীর অন্যতম সেরা সংগঠক নরেন্দ্র মোদীর উপর আপনাদের ভবিষ্যতে দায়িত্ব দিয়ে দিয়েছেন। এ তো আপনাদেরই লজ্জা।
উল্টে কি বলেছেন? উল্টে বলেছেন সংখ্যালঘুদের উপর অত্যাচার নাকি ভারতীয় মিডিয়ার অপপ্রচার। একাধিক সিসিটিভি আমি দেখিয়েছি যেখানে আপনাদের সেনাবাহিনীর কর্তারা চট্টগ্রামে ঢুকে সেই সিসিটিভি ভেঙেছে। চাকমা সম্প্রদায়ের উপর আপনাদের দলের সেনাবাহিনীর এই সদস্যরা দিনের পর দিন অত্যাচার করেছে। শুনুন, মিডিয়া হয়তো ভুল কথা বলতে পারে, মিথ্যা ন্যারেটিভ তৈরি করতে পারে, কিন্তু ওই ভিডিও এবং ছবি যেগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা কি কখনো মিথ্যা কথা বলতে পারে? আপনারা অস্বীকার করতে পারবেন যে আপনাদের দুর্গা মণ্ডপ থেকে, একটি মন্দির থেকে স্বর্ণ মুকুট চুরি হয়নি? আপনারা অস্বীকার করতে পারবেন ইচ্ছাকৃতভাবে ইসলামের ধর্মের কোনো গান আপনাদের দুর্গাপুজোর সময় বানানো হয়, মানে বাজানো হয়নি? আপনারা অস্বীকার করতে পারবেন দুর্গা মণ্ডপে পেট্রোল বোমা ছোড়া হয়নি? আপনারা অস্বীকার করতে পারবেন বিনা অপরাধে দিনের পর দিন চিন্ময় প্রভুকে আপনারা গ্রেফতার করে রেখে দিয়েছেন, জেলে ঢুকিয়ে রেখে দিয়েছেন, এমনকি তার শুনানির দিনে তার আইনজীবী যেন আদালতে হাজির হতে না পারে তার জন্য তাকে কার্যত হসপিটালে শয্যাশায়ী করে দিয়েছেন? এরপরেও এইগুলো ভারতের মিডিয়ার অপপ্রচার বলতে ন্যূনতম লজ্জা কি করছে না? দিনের পর দিন নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনি, অথচ আপনি তো বাস্তবতা না মেনে ভারতকে মিথ্যা দোষারোপ করে যাচ্ছেন। আমি সত্যি অবাক লাগছে আপনার মত মিথ্যাবাদীকে আপনাদের দেশের বিদেশমন্ত্রী বা পররাষ্ট্র উপদেষ্টা ঠিক কিসের জন্য কোললজিকে বানানো হলো, যিনি পররাষ্ট্র নীতি সম্পর্কে কিছু জানেন না। 3 নম্বর, কালকে আপনি বলেছেন একে অপরের দাবিগুলো শোনা উচিত। কিসের দাবি? আপনারা কিসের দাবি করছেন ভারতের কাছে? ভারত তো দিনের পর দিন আপনাদের চাল, ডাল, মুসুর ডাল, ডিম, দুধ সরবরাহ করে যাচ্ছে। শুধুমাত্র শেখ হাসিনার সঙ্গে চুক্তি ছিল বলে আপনাদের মানুষগুলোকে, সাধারণ মানুষগুলোকে ভাতে মারতে চাইছে না বলে ভারতবর্ষ আপনাদের পাশে থাকছে। আর আপনারা কিসের দাবি করছেন? শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি। এই দাবিটাই তো কমপ্লিটলি ইললজিক্যাল এবং ইল্লিগাল, কারণ আপনারা নির্বাচিত সরকারই নন, আপনারা সামরিক সরকার, সামরিক ক্ষমতাপ্রাপ্ত সরকার, যার কোনো ভ্যালিডিটি নেই, আপনাদের সংবিধানের বৈধতা নেই। আপনারা যে সংবিধান মেনে শপথ নিয়েছেন সেই সংবিধানকে আপনারা বাতিল করার জন্য আদালতে ছুটে গেছেন। ফলে কিসের জন্য আপনাদেরকে গুরুত্ব দেবে ভারত সরকার? কিসের বৈধতা? কিসের আপনাদের ভারতের কাছে দাবি? এই প্রশ্নগুলো আগে ক্লিয়ার করুন, তারপরে এইরকম বোকা বোকা প্রেস কনফারেন্স করবেন। 4 নম্বর, আপনি বলেছেন মুসলমানদের মতোই আপনার বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিত। আমার মনে হয় না এই ভিডিওতে আমার আর ব্যক্ত করা উচিত হবে যে আসলে বাংলাদেশে হিন্দুদের বর্তমান অবস্থা ঠিক কি। যারা বাংলাদেশ থেকে দেখছেন তারাই হয়তো ভিডিওর কমেন্টে বলে দেবেন। আমাদের ভিডিও রিচ ইচ্ছা করে বাংলাদেশের একপক্ষের শ্রেণীর রিপোর্টে কমিয়ে দেওয়া হয়েছে, মানুষের কাছে আমাদের ভিডিও পৌঁছাচ্ছে না। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যারা এই ভিডিও দেখছেন তারা মানুষের কাছে আমাদের ভিডিও শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পৌঁছে দেবেন। অর্থাৎ দিনের পর দিন যেভাবে আন্তর্জাতিক মিডিয়া আপনাদের বিরুদ্ধে সরব হচ্ছে, এবার আপনারা গ্যাং লাগিয়ে পাল্টা মিডিয়ার গণতন্ত্র রক্ষা করার বদলে গণতন্ত্র হরণ করার যুদ্ধে নেমেছেন, যা একভাবে আপনাদের দেশের মিডিয়ার সঙ্গেও কিন্তু আপনারা করেছেন। অথচ কালকে আপনারা বলছেন এই সংখ্যালঘুদের উপর অত্যাচার ভারতীয় মিডিয়ার অপপ্রচার এবং হিন্দুদের মতোই নাকি, মানে মুসলমানদের মতোই নাকি আপনার দেশের হিন্দুরা সুরক্ষিত। মানুষ হাসবে না কাঁদবে আমি জানি না এসব কথা শুনে। পরবর্তীকালে আপনি বলেছেন আদানির বিদ্যুৎ প্রয়োগ নিয়ে আপনি একাধিক কথা বলেছেন। আপনি বলেছেন জেলেদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, আপনারা বলেছেন সীমান্ত হত্যা নিয়ে কিছু কথা বলেছে, এবং আপনি বলেছেন কোনো সময় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয়। আমি দেখলাম বাংলাদেশের মিডিয়া এই খবরটা অত্যন্ত গুরুত্ব সহকারে প্রচার করেছে। মানে আপনি বুঝিয়ে দিতে চেয়েছেন হাসিনার সঙ্গে ভারত সরকার যেরকম সম্পর্ক রক্ষা করেছিল মোহাম্মদ ইউনূসের সঙ্গে কোনোভাবে সে সম্পর্ক রক্ষা করেনি। ঠিকই বলেছেন আপনি। যেই সরকার দিনের পর দিন ভারত বিরোধী একাধিক গুন্ডাদের জেল থেকে ছেড়ে দেয়, তাদের সঙ্গে যদি সম্পর্ক রক্ষা না করে তাহলে ভারত সরকার একদম ঠিক করেছে। যেভাবে আনসারুল্লাহ বাংলা আপনাদের মানে এই দেশ থেকে জেল থেকে ছেড়ে দেওয়ার পর ভারত বিরোধী স্লোগান দিয়েছে, ভারতের বাংলাকে ভেঙে দিয়ে 7 সিস্টার্সের সঙ্গে যুক্ত করার হুমকি দিয়েছে, যেভাবে আনসারুল্লাহ বাংলা দিনের পর দিন 7 সিস্টার্সকে কেড়ে নেওয়ার হুমকি দিয়েছে, এরপরে আপনাদের সরকারের পলিসিকে ভারত সরকার সমর্থন করবে এ আপনারা ভাবলেন কিভাবে? যেহেতু মোহাম্মদ ইউনূসকে নরেন্দ্র মোদী আজকে বৈঠকের জন্য সময় দিচ্ছেন না, তার জন্য ফ্রাস্ট্রেশনে আজকে এই কথাগুলো বলছেন এবং বলছেন সম্পর্ক সবসময় সরকার কেন্দ্রিক হওয়া উচিত। আরে যে সরকারকে ভারত গুরুত্বই দেয় না, বৈধতাই দেয় না, সেই সরকারের সঙ্গে বৈঠক, সেই সরকারকে ভারত সরকার মান্যতা দেবে এই আশা যিনি করেন, মাফ করবেন, তিনি ভারতবর্ষ বাংলাদেশের মতো একটা প্রগতিশীল দেশের পররাষ্ট্র উপদেষ্টা হওয়ার যোগ্যতা কিন্তু তাদের নেই।
কিছুদিন আগে জেনারেল বলেছিলেন, ভারতবর্ষের প্রধান সেনাবাহিনী প্রধান বলেছিলেন যে ভারতবর্ষ বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্ক রাখবে না, যতক্ষণ না নির্বাচিত সরকার আসবে ততক্ষণ এই সম্পর্ক ভালো হবে না। এই কমেন্টের পরেও আপনি চাইছেন সম্পর্ক সরকার কেন্দ্রিক হবে। আজকে একের পর এক প্রকল্প ভারতবর্ষ হাসিনা সরকারের সঙ্গে একসঙ্গে মিলে বাংলাদেশকে করেছিল। আপনাদের বিখ্যাত রেল প্রকল্পে ভারতবর্ষ কয়েক হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে। এবছরও প্রায় এতগুলো টাকা বাংলাদেশ সরকারের উপর ইনভেস্ট করেছে ভারতবর্ষ, কারণ সেই প্রকল্পগুলো শেখ হাসিনার সময় থেকে শুরু হয়েছে, যা ভারত সরকার প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করতে গিয়ে বন্ধ করেনি। আর আপনি বলছেন বাস্তবতা গুরুত্ব দেয়নি ভারতবর্ষ, এবং ভারতবর্ষ যেন সরকার কেন্দ্রিক সম্পর্ক বজায় না রাখে। যেই বাংলাদেশের সরকারটাই ভাওতাবাজি দিয়ে চলছে, যে বাংলাদেশের সরকারটাই কাগজে সরকার, আসলে বাস্তবের মাটিতে যার কোনো অস্তিত্বই নেই, একটা দেশ ছাত্র নেতা সমন্বয়করা চালানোর চেষ্টা করেন, এক নোবেলজয়ী অর্থনীতিবিদ ক্ষমতায় বসে রাক্ষসের মতো মুখোশ বদলে সাধারণ মানুষের উপর হত্যালীলা চালান, সেই সরকারকে ভারতবর্ষের সরকার যদি গুরুত্ব না দেন, বৈধতা না দেন, তাহলে বিশ্বাস করুন আজকে ভারত সরকার একদম ঠিক কথা বলেছেন এবং ঠিক জিনিস করছেন। এবং ভারতবাসী কেন, বাংলাদেশের অধিকাংশ মানুষও ভারতের এই এই যুক্তিগুলোকে সমর্থন করছেন। ফলে পাগলের মতো না বকে নিজের দেশের আন্তর্জাতিক নীতি ঠিক করুন, তাহলে দেখবেন এই ব্যর্থতা দিনের শেষে, আপনি ব্যর্থ হয়ে বলেছেন না 6 মাস পর, 6 মাসেও এখনো সম্পর্ক ভালো হলো না, এটা ভারতের ব্যর্থতা নয়, এটা আপনাদের ব্যর্থতা। ভারতবর্ষ আপনাদের প্রতি উদারতা দেখিয়েছে বলে এখনো আপনারা বেঁচে আছেন। চাল যদি বন্ধ করে দেয় তাহলেই আপনাদের দেশের অধিকাংশ মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ মানুষ আপনাদের টেনে হিচড়ে একদম চেয়ার থেকে নামাবে। তাই আপনারা এই প্রতিবাদ করার বদলে, ফালতু অকারণ জ্ঞান দেওয়ার বদলে নিজের আত্মসমালোচনা করে আত্মবিশ্লেষণ করুন, যেন বাংলাদেশের গৌরব আপনারা বাঁচিয়ে রাখতে পারেন। শেখ হাসিনা পরবর্তী সময় এত অন্ধকার সময় বাংলাদেশে আপনারা নিয়ে এসছেন, সাধারণ মানুষ যখন হাতে হ্যারিকেন নিয়ে রাস্তায় নামবেন তখন আপনারা কিন্তু পালিয়েও বাঁচতে পারবেন না। জ্ঞান বিতরণ ছেড়ে আত্মসমালোচনা করে আত্মশুদ্ধি করুন, এবং আপনারা করবেন এই বিশ্বাস আমার থাকলো। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। এই সময় কি নরেন্দ্র মোদীর উচিত মোহাম্মদ ইউনূসকে গুরুত্ব দিয়ে মিটিং করা? এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। ভালো থাকবেন, ধন্যবাদ।